এটাই এটাই সত্যি। বললো পৌরসভার কাজ কি? বললো মশা মারা। বললো ওইটুকুও পারলো না। বলছেন না। বললো আর কি কাজ আছে? বললো জমা জল ফেলে বের করে দেওয়া। বলছে ওইটুকুই। বলছেন না, তাও পারলো না। তখন আপনাদেরই আমাদেরই এখানকার শ্রমিক নেতা, আমাদের প্রাক্তন ছাত্র নেতা, সে বললো যে কি করে পারবে বলো? সকাল 7টায় যদি বুথ লুট হয়ে যায় আর কাউন্সিলররা যদি লুটের কাউন্সিলর হয়, তো তারা কখনো মানুষের উন্নয়নের কাজ করতে পারে না। लूटेर सरकार चलছে, चाहे वो इस पश्चिम बंगाल में हो या पूरा देश भर में हो। लूटेर सरकार लूटे। আরে লুটের সরকার যদি না চলতো তাহলে কি মমতা ব্যানার্জি কোমরে আঁচল বেঁধে নিয়ে প্রতীক জনকে বাঁচাতে চলে যেত? বেরিয়ে এলো, বলছে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে তো এলেন, মাইকটা কি বেঁধেছিল গো? আমাদের তো এখানে মাইক বাঁধার জন্য ডেকোরেটরকে বলতে হয়েছে। আর এই শুনে পার্থ আর ওই একটা মুখপত্র আছে, ওর নাম আমি নিই না, ওরা দুজনে কান্নাকাটি করছে। আমাদের বেহালার কমরেডরা, কলকাতার কমরেডরা ওদের কাছে গেছেনি। বলছে কাঁদছো কেন? বলছে দেখো এত লুট করলাম, এত চুরি করলাম, এত টাকা পাঠালাম, কিন্তু আমাকে যখন ইডি ধরলো, দিদি কিন্তু আমার ফোন ধরলো না। আর ওর বাড়িতে শুধু ইডি গেছে, দিদি চলে গেল কোমরে আঁচল বেঁধে। কে চালাচ্ছে সরকারটা? যারা সকাল 7টার সময় এখানকার ভোট লুট করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করছি, তৃণমূলের কর্মীদেরকে, কে আপনাদের তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সরকারটাকে? বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেস পার্টিটা এই রাজ্যের সরকারটাকে চালাচ্ছে? না, চালাচ্ছে না। এই সরকারটাকে আইপ্যাড চালাচ্ছে, একটা মুনাফাখোর কোম্পানি, যার শুধুমাত্র একটাই দরকার, একটাই উদ্দেশ্য, যে লুট করা। আমরা এতদিন বলেছি, কমরেড অনাদি সাহু আমাদের শ্রমিক আন্দোলনের নেতা, আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, আমাদের এই দেশের শ্রমিক আন্দোলনের নেতা, উনি বলবেন আমাদের এই চলার পথে শ্রমিকদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করে আমাদের এই সব শ্রমিকের গতরের দাম, ঘামের দামের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের পক্ষে আমাদেরকে মাঠে নেমে, বুথে নেমে, পাড়ায় গিয়ে সেক্টর ওয়াইজ শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, ইউনাইটেড করার জন্য আমরা তার কথা শুনবো এবং এই গোটা জেলাতে, আগামী দিনে গোটা রাজ্যে আমরা সেই পথেই এগিয়ে যাব। তারই শপথ গ্রহণ করতে আমরা আমাদের এই 10ম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত হয়েছি। আমরা শিখব, আমরা প্রতিটা দিন আমাদের চলার পথে আরো বেশি শ্রমিকদের, হকারদের, তাঁতদের, কর্মীদের, পরিযায়ী শ্রমিকদের, ওই কল্যাণীতে যে সমস্ত যেটুকু আজকে শিল্প বেঁচে আছে, তাদের মজদুরদের, তাদের শ্রমিকদের, পলাশি সুগার মিল যা বন্ধ হচ্ছে না, খুলবে, তার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের, যারা আখের গুড় বানাচ্ছে গোটা নদিয়া জুড়ে সেই শ্রমিকদের, যারা ট্রেনে হকারি করছেন তাদের, যারা এই সমস্ত দোকানে বাজারে ছোট ব্যবসা করছেন তারা, আমাদের প্রকল্প কর্মীরা, তিনি আইসিডিএস হন, তিনি মিড ডে মিল হন, তিনি আশা হন, তিনি এনএমএ দিদিরা হন, তারা আমাদের এই গোটা রাজ্যের যারা ঠিকাতে কাজ করছেন, পৌরসভার অভ্যন্তরে যারা বিভিন্ন সেফটি, সুরক্ষা সমস্ত কিছু না নিয়ে শুধুমাত্র মানুষের প্রয়োজনে কাজ করছেন, তাদের প্রত্যেকের দাওয়াতে গিয়ে তাদের কথা শুনে তাদেরকে কি করে আমরা আমাদের আঁচল পেতে, আমরা আমাদের ঝান্ডা পেতে, আমরা আমাদের সংগঠনের মধ্যে নিয়ে আসতে পারি, যাতে গোটা রাজ্যটাকে আমরা সঠিক পরিবেশে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তার কথা আমরা কমরেড অনাদি সাহুর কাছে শুনব, শিখব। আগামী দিনে আমরা পথ চলবো। আমাদের রাজ্যের সভাপতি সিআইটিউর, আমাদের দেশের নেতা, তার কথা। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়, कि इतना लूट हो क्यों रहा है? আমাদের নেতারাই শিখিয়েছেন, যারা মঞ্চে আছেন, পার্টির পুরনো জোনালের সম্পাদক, প্রাক্তন এমপি, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমএলএ, আর আপনারা যারা আছেন, আপনারাই তো আমাদেরকে শিখিয়েছেন যে পুঁজি 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 যখন ছোট থাকে তখন সে তার কি করে পকেট ভরবে তার কথা ভাবে।
পুঁজি যখন আরো বড় হয়ে যায় তখন এক পকেট থেকে বেরিয়ে গিয়ে সে যাতে বাজার দখল করতে পারে তার ব্যবস্থা করে। পুঁজি যখন আরো বড় হয় তখন সে তার রাজ্যের সীমানা দেখে না। পুঁজি যখন আরো বড় হয় তখন সে তার দেশ বিদেশের সীমারেখা দেখে না। পুঁজি যখন আরো ফুলে ফেপে ওঠে তখন সে দেশ কেন, সে তখন দেশের সরকারগুলোকে নিজের আঙ্গুলে সুতো বেঁধে পুতুলের মতন নাচ নাচায়। পুঁজি যখন আরো বড় হয় তখন সরকারকে সে তার চৌকিদার হিসাবে রাখে যে আমার লুটকে তুমি এখানে পাহারা দেবে। हम लोग पूछना चाहते हैं कि पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी किसका हाथों पर नाच रही है और कार সম্পত্তি আর কার লুটের সম্পদকে তিনি আজকে সুরক্ষা দিচ্ছেন। কই আমাদের টোটো চালক ভাইদের তাদের রেজিস্ট্রেশন ফি, তাদের লাইসেন্স, তাদের একটা টোটোকে রাস্তায় নামানোর জন্য কই তৃণমূলের কোন নেতাকে তো রাস্তায় দেখি না, कोई राज्य मुख्यमंत्री के तो देखी ना। सीधा सा तो सवाल है कि একটা টোটোকে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি রেট কার্ড 3 লাখ টাকা লাগে। কোন জেলাতে আপনি 18 নিচ্ছেন, কোন জেলাতে 25, কোন জেলাতে 35,000 নিচ্ছেন। কেন নিচ্ছেন? इस पश्चिम बंगाल में एक के बाद एक का कारखाना का गेट में ताला पड़ा है। पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस যতদিন পরিচালনা করেছে এই পশ্চিমবঙ্গে ছোট মাঝারি কারখানা গেটে তালা পড়ে গেছে। 22,000 কারখানার গেটে তালা পড়ে গেছে। জিএসটি হয়েছে, ডিমনিটাইজেশন হয়েছে। ছোট রং গ্রিল থেকে শুরু করে ইট ভাটার কারখানাতে তালা পড়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গে সরকারি জমিতে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে চালানোর যে দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ছিল সেখানে তো তারা হেঁটে মুটে ছেড়ে দিয়েছে, একটা কারখানা চালাতে পারেনি। দিল্লি থেকে নোটিশ পাঠিয়েছে যে কারখানা বন্ধ করে দিতে হবে। আর यहाँ से एमपी लोग जाते हैं पार्लियामेंट আর আমাদের এখানকার কারখানাগুলোকে বন্ধ করে দেবার নোটিশগুলোকে কুরিয়ার সার্ভিসের মতো নিয়ে আসে। আর যখন ওখানে বিল পেশ হয় সেই বিলের উপরে যখন সেখানে আর্গুমেন্ট হয়, বিলগুলো যখন আইনে পরিণত হয় তখন এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপিরা তারা কি করে বলে আমরা তখন পার্লামেন্টের বাথরুমে পেচ্ছাপ করি, হিসি করতে যায়। একটার পর একটা পার্লামেন্টে জনবিরোধী নীতি বিল আইনে পরিণত হয়েছে। चाहे वो किसान का कानून हो, चाहे वो श्रम कोड बिल हो। अरे क्या है इस श्रम कोड बिल में? 8 घंटा एक मजदूर काम करते थे, आज के वही मजदूर के 8 घंटा परिवर्ते 12-16 घंटा काज करते হবে। अरे पार्लियामेंट में जितना दिन लाल झंडे का सिपाही एमपी बनकर गया था, किसी माई का लाल का हिम्मत नहीं था কোনো মজদুর के 8 ঘন্টা পরিবর্তে 12 ঘন্টা কাজ করাবে। আর তোমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের এমপিদেরকে পাঠালে যখন এই সমকট বিলটা যখন আইনে পরিণত হচ্ছিল তখন এরা বলল যে পশ্চিমবঙ্গে দিদিমণি অনেক পায়খানা পেচ্ছাপ করার জায়গা উদ্বোধন করেছে, আমরা এখানে সেটিং এ চলি বলে যখন বিল পাস হয় আইনে পরিণত হয় তখন আমরা বাথরুমে চলে যাই। পশ্চিমবঙ্গে বাথরুমের অভাব আছে গো। এত খরচ করে তোমরা দিল্লিতে ওই জন্য যাও, তোমাদেরকে কেন পাঠানো হয়? তোমাদেরকে পাঠানো হয় এই পশ্চিমবঙ্গের কলকারখানাগুলো যখন বন্ধ হয়ে গেছে, এই পশ্চিমবঙ্গের স্কুলে কলেজে চাকরিতে যখন দুর্নীতি আছে, তখন আমাদের রাজ্যের ছেলেপুলেগুলো যখন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে তারা যাতে মার খেয়ে মরে না আসে, তারা যাতে বাংলা বলার জন্য আক্রান্ত না হয়। তাদের আধার কার্ড দেখে দেখে স্টেশনে ঠান্ডায় কম্বল মুড়ি দিয়ে যখন প্ল্যাটফর্মে পড়ে থাকে তখন অন্য রাজ্যের কিছু মাথা খারাপ ধর্ম বিদ্বেষী, জাতি বিদ্বেষী, ভাষা বিদ্বেষী আরএসএসের গোয়াল ঘরের দ্বারা যারা শিক্ষিত হয় তারা যাতে তাদেরকে লাঠি না মারে। আমাদের বাড়ির আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলো যখন সেখানে 10,000, 20,000, 15,000 করে টাকা ইনকাম করে আর ওখানে 5,000 রেখে আর এ রাজ্যের মাটিতে 10-12,000 টাকা পাঠিয়ে দেয়, इसी पैसे से हम लोगों का बाजार चलता है। পরিযায়ী শ্রমিক যে টাকা রোজগার করে সে তার বাড়িতে মায়ের হাতে, বউয়ের হাতে, বাপের হাতে যে টাকা পাঠায় ওরা মাটি খুঁড়ে টাকাটা পুঁতে রাখে না। ওরা ওই টাকাটা দিয়ে বাজারে চাল ডাল তেল আটা কিনতে যায়, ওরা সেই টাকাটা দিয়ে ওষুধ কিনতে যায়, ওরা সেই টাকাটা দিয়ে নিজের মোবাইলে রিচার্জ করে, ওরা সেই টাকাটা দিয়ে পশ্চিমবঙ্গের বাড়িতে বসে নিজেদের প্রত্যেক দিনের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য সেই টাকাটাই বাজারে খরচ করে। मतलब
परिजाई मजदूर का, प्रवासी मजदूर का पैसा से ही पश्चिम बंगाल के बाजार में आज जान है, কিন্তু পরিযায়ী শ্রমিকদের প্রতি রাজ্যের সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আছে শিল্প পশ্চিমবঙ্গে, ছোট কলকারখানা আছে। 94 সাল থেকে ধারাবাহিক লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে। কমরেড জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাদের নেতৃত্বে, শ্রমিকদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শিল্প করতে হবে। ধান, চাল, আলু, মাছ এসব উৎপাদনে আমরা 1 নম্বরে হয়েছি। তৃণমূল মুখ বাঁকিয়ে বলছে তোমরা ধান, চাল, মাছ, তেল উৎপাদনে 1 নম্বর হলে তো কি আছে, আমি তো চুরিতে 1 নম্বরে হয়েছি। তোমার চাল আর আমি চাল চুরিতে 1 নম্বর। ফার্স্ট প্রাইজ পেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, বনগা রোডে চলে যান, পেয়ে যাবেন বাড়ি, পেয়ে যাবেন বাড়ি। মানুষের পকেটে টাকা এসেছে। গোটা পশ্চিমবঙ্গের বাজারে 60,000 কোটি টাকার মানুষের কেনার ক্ষমতা তৈরি হয়েছে। তবে গিয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত কারখানাগুলো ছিল তার জাতীয়করণ করার জন্য দিল্লির সঙ্গে লড়েছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা বলুক পশ্চিমবঙ্গের শিল্প নীতির জন্য, পশ্চিমবঙ্গের কর্মনীতির জন্য, পশ্চিমবঙ্গের যুব নীতির জন্য, পশ্চিমবঙ্গের শ্রমিকদের নীতির জন্য কোন একটা ব্লুপ্রিন্ট আছে, যে ব্লুপ্রিন্টটা আমরা দেখবো। আচ্ছা, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা প্রশ্ন করছি, চাকদাতে আমাদের পিঠে অনেক তোমাদের মারের দাগ আছে, চাকদাতে তোমাদের মারে আমাদের অনেক বাড়ি ভেঙেছে, চাকদাতে তোমাদের দেওয়া কেস এখনো আমরা কোর্টে লড়ছি, চাকদাতে তোমরা পুলিশকে পকেটে ভরে নিয়ে আমাদের নামে অনেক মিথ্যে মামলা দিয়েছে, আমাদেরকে এলাকা ছাড়া করেছে। দাগগুলো শুকিয়ে গেছে কিন্তু দাগগুলো চলে যায়নি। সুদে আসলে ফেরত দেবার জন্য লাল ঝান্ডা তৈরি হচ্ছে। কিন্তু সেদিন তোমাদের কি হবে? কি হবে তোমাদের? কেন লুট করলে? আর লুট করেছো, বেশ করেছো। হিন্দি ফিল্ম का डायलॉग था, मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया। তৃণমূলের কর্মীদের ইচ্ছে হয়েছিল পিটিয়েছে, নেতারা বলেছিল পিটিয়েছে। কিন্তু ভাই তোমাদের কাছে আমাদের প্রশ্ন, তোমাদের সরকারটা তোমাদের দিদি চালাচ্ছে তো? তোমাদের সরকারটা তোমাদের যুবরাজ চালাচ্ছে তো? সেন্সা কা পাতা নেই, দুই পর যুবরাজ এসেছে, এর বেশি বলতে কিছু চায় না। বড়রা শিখিয়েছে কারো পৈতৃক বাকি আর যা যা আছে খানদান নিয়ে কথা বলছি। আপনারা চালাচ্ছেন তো? কি বললো ববি হাকিম? বললো আইপ্যাড থেকে ফোন এসেছিল, বলছে নাকি টিকিট পেতে গেলে পয়সা দিলেই তৃণমূলের টিকিট পাওয়া যায়। আমি বলছি না। কি বললো মদন মিত্র? বললো আইপ্যাড থেকে ফোন আসছে, বলছে বুথ সভাপতি হতে চাও তৃণমূলে, আইপ্যাডের সঙ্গে যোগাযোগ করো, সেখানেও পয়সা দিলে বুথ সভাপতি হয়ে যাবে। তার মানে যে সিপিএম কে, যে লাল ঝান্ডাকে, যে শ্রমিক আন্দোলনের নেতাদেরকে, ছাত্র যুবদেরকে যারা পেটালো, যারা মারলো, যারা তৃণমূলকে আনলো, তারা যদি আইপ্যাডকে পয়সা না দিতে পারে, ও বুথ সভাপতি যুক্তি আরো জুটবে না। জুটবে? জুটবে না। আইপ্যাডকে পয়সা না দিতে পারলে ক্যান্ডিডেটের টিকিটও জুটবে না। তাই ভাবি রোগা মোটা কান কাটা হাত কাটা গুলো এত কি করে টিকিট পেয়ে যায়? টিকিট তো আইপ্যাডে দেয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার পার্টি তো দেয় না, না দেয়। কেন চালাচ্ছে? নেতারা শিখিয়েছে যে যখন কোনো একটা পার্টি সরকারে আসে তখন তাদের কাছে অনেক দালালরা, ঠিকাদাররা, কারখানার মালিকরা ঘুরঘুর করে। নীতি আদর্শের সঙ্গে আপোষ না করে তাদের সঙ্গে কথা বলতে হয়। আমরা বললাম যে তাহলে তৃণমূল কংগ্রেস কোন নীতি আদর্শের কথা বলছে গো? বলছে তৃণমূল কংগ্রেস আর নীতি আদর্শ এই দুটো একসাথে কথা বলাই যায় না। এই দুটো দু মেরুতে, তৃণমূল কংগ্রেস একদিকে আর নীতি আদর্শ একদিকে। কি হবে? বললো কুছ পাতা নেই। তাহলে নীতি আদর্শের কি হবে? বললো নীতি আদর্শ তো কর্পোরেট চালাচ্ছে, লুট চলছে, লুট, সব দিক থেকে লুট চলছে। কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে কি করবে, কেউ ঠিক করে, এরা ঠিক করে। इस पश्चिम बंगाल में सबका बात होता है। जे হবে সে টাকা পাবে, যে মরবে সে টাকা পাবে, गाढ़ा प्रकल्प আছে সে টাকা পাবে না। यहाँ तक चुल्लू पिकर करने वालों को भी पैसा मिलता है। ये পশ্চিমবঙ্গে বুকে হাত দিয়ে বলুন তো শ্রমিকদের নিয়ে কথা হয়?
মজদুরদেরকে নিয়ে কথা হয়, ঠিকা মজদুরদেরকে নিয়ে কথা হয়। যন্ত্রণার অভিজ্ঞতা প্রতিটা দিন হয়, যে যন্ত্রণার অভিজ্ঞতায় গত বছরই বা তার আগের বছর বেরিয়ে বই মেলা যাচ্ছে। মাঝ রাস্তায় ফোন এলো, বললো এনাদেশে ডেড বডি এসেছে। এলাকার লোকরা ফোন করলেন, একবার আসতে পারবেন? কে না বললো যে দেখো এই দুটো শ্রমিক মরেছে, তো কিছু ওয়েলফেয়ার বোর্ড থেকে না এদের কিছু টাকা পয়সা পাওয়া যেতে পারে। বললো কি করতে হবে? বললো একটু ডাক্তারকে বলে দাও না, পোস্টমর্টম রিপোর্টে লিখে দেবে যে এরা ড্রেন পরিষ্কার করার জন্য, কলকাতার বুকে ড্রেন পরিষ্কার করার জন্য কি কি বলে ওটাকে, সেই বড় ম্যান হলে ঢুকে নোংরা পরিষ্কার করছিল। বললাম এক্ষুনি বলছি। পোস্টমর্টমের ডাক্তারবাবুদেরকে ফোন করলাম যে ডাক্তারবাবু পোস্টমর্টম করবেন, একটু লিখে দিন না যে এরা ওই ম্যান হলে ঢুকে করেছে। বললো দেখো আমি তো শরীরটার পোস্টমর্টম করবো, আমি তোর কাজের পোস্টমর্টম করবো না। ও কিসে মরেছে আমি সেইটুকু বলে দিতে পারবো, কিন্তু ওর কি পরিচয় সেটা ডাক্তারের লেখার কথা নয়। আমি বলবো যে আমার কাছে ডেড বডিটা এসেছে, আমি পোস্টমর্টম করেছি, আমি দেখবো যে ও একটা নোংরা আবর্জনাতে পড়ে গ্যাসে দমবন্ধ হয়ে মরে গেছে। আমি শুধু এইটুকু লিখতে পারি। বলে তাহলে কি করা যাবে? বললো তোমরা কাজ করো না, ওকে যে ডেড বডিটা নিয়ে এসেছে তাদেরকে বলো না কারা ওকে ওই ম্যানহোল থেকে তুলেছে। চলে গেলাম তার কাছে, সে একটা ঠিকাদার, যেই ওই ছেলের তিনটে মারা গেছে সেই ঠিকাদার চম্পট দিয়েছে, নেই ঠিকাদার। করতো কোথায় কাজ? এরকমই পৌরসভা কর্পোরেশনের আন্ডার যে ঠিকাতে লোক নিয়োগ করেছে সেই ঠিকাদার পালিয়ে গেছে। যাকে নামিয়েছিল বিনা সেফটিতে, বিনা হ্যান্ড গ্লাভসে, বিনা মাস্কে, কোনো সেফটি সিকিউরিটি নেই, নামিয়ে দিয়েছিল, সেই ছেলে তিনখানা মরে গেছে। কলকাতা কর্পোরেশনে যখন তার পরিবার চিঠি পাঠাচ্ছে, এটা কলকাতা কর্পোরেশন হতে পারে, এটা রেল হতে পারে, এটা বিএসএনএল হতে পারে, এটা আমি যেখানে থাকি সেখানকার কলিয়ারি হতে পারে, কাঁচড়াপাড়া হতে পারে, কল্যাণীর কোনো একটা ছোট ইঞ্জিনিয়ারিং কারখানা হতে পারে, সেখানকার হতে পারে, সে জানেই না আমার এখানে কোন শ্রমিক কাজ করছে বিনা সেফটিতে, জানে সব ঠিকাদার। কার্ড আছে, পিএফ আছে, পেনশন আছে, নেই, কে এসে হানা দেবে এদের কাছে? লেবার কমিশন, লেবার কমিশনের কাছে গেলে লেবার কমিশন তো মুখ টেবিল থেকে মাথার উপরে তোলে না। কি কাজ করবে লেবার কমিশন? যত এখানে টেবিল আছে, যত চেয়ার আছে, সব টেবিলকে চেয়ারকে নিজেরা তাদের ফাইলের নিচে চাপা রেখেছে। সবকটা দুর্নীতির একটা হাতুর ঘর হয়েছে। আমরা বালু মাফিয়ার কথা শুনেছি, আমরা পাথর মাফিয়ার কথা শুনেছি, সরকারি ভাইপো কয়লা মাফিয়ার কথা শুনেছি, চাল বিক্রি করা জ্যোতিপ্রিয়র কথা শুনেছি, চাকরি বিক্রি করা পাথর কথা শুনেছি, গরু পাচার করা বীরের মতন বাঘের মতন অনুব্রতর কথা শুনেছি, পাথর বিক্রি করা মাফিয়ার কথা শুনেছেন? কম পয়সার লেবার সাপ্লাই করা মাফিয়ার কথা শুনেছেন? কম পয়সায় গতর বেচে দেওয়ার জন্য ঠিকার কথা শুনেছেন? কম পয়সায় গতর বেচে দেওয়ার, যার আজকের ঠিকানা নেই, যার কালকের ঠিকানা নেই, যার পিএফ নেই, যার পেনশন নেই, যার ভবিষ্যৎ নেই, যে মরে গেলে তার পরিবারের কি হবে, তার গতর বেচে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ তৈরি হয়েছে। মাফিয়ারা হাসছে, শ্রমিকরা মরছে। এ পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ চালাচ্ছে। ছিল আইন আমাদের। আমি ছোট দোকানে কাজ করি, আমাকে পিএফ দিতে হবে, আমাকে পেনশন দিতে হবে, আমার একটা কার্ড থাকবে, আমি শ্রমিক, আমাকে রেকগনাইজ করবে। আমি হোটেলে কাজ করি, আমি রেস্তোরাঁয় কাজ করি, আমার একটি সুরক্ষা থাকবে। আমি ঠিকাতে কাজ করি, আমার তার একটি কাজ থাকবে। सरकारी जायगा बंद हो जाते बिना दिन क्यों? क्योंकि दिल्ली में जो सरकार बैठे हैं उसका नाम बीजेपी है और वो नागपुर से परिचालित होते हैं। उसका बस एक ही नारा है, एक देश, एक धर्म, एक नीति, एक कानून,
एक वोट एक भाषा, उसके अलावा उसके पास और कोई बात नहीं है। उसका जो भी प्रधानमंत्री आते हैं वो गर्व से बोलते हैं कि रेल को बेचना मेरा पवित्र कर्म है, बीएसएनएल के बिक्री করে দেওয়া আমার পবিত্র ধর্ম, দেশের সরকারি স্কুলকে চূড়া চূড়ারে পাঠিয়ে দেওয়া আমার দেশভক্তি, দেশের কলিয়ারিকে, দেশের খাবারকে, দেশের পেট্রোলিয়ামকে জলাঞ্জলি দিয়ে দেওয়া এটা আমার দেশের প্রতি কর্তব্য। इसीलिए देशीय संस्था चलाना हमारा काज नय। मोदी बोलते हैं, अटल बिहारी अगर ये बात बोले हैं तो हम 2 कदम आगे जाकर बोलेंगे। मोदी बोलते हैं कि सरकारी संस्था जन्म लिया ही है मरने के लिए, कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। এখানে যে বিজেপির একজন এমএলএ আছেন, ইনি সাঁতার দিতে পছন্দ করেন, যতদিন অন্যদিকে ছিলেন ততদিন মাটিতে পা দিয়েছেন, আর যবে থেকে বিজেপিতে গেছেন তবে থেকে সাঁতার দিচ্ছেন, ঠিক না? সাঁতার দিচ্ছেন না? গোটা বনগাঁ রোডটা যখন ডুবেছিল, মানে ওর কাজ ছিল মুকুল রায়কে আর কৃষ্ণ কল্যাণীকে দিয়ে মমতাকে টাইট দেওয়া। ও বলছে আমি তো টাইট দিতে পারবো না, আমি কোনো সাঁতারই করে নি। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি। দেখুন, একই মানুষ নীতি পাল্টে গেলে, রাজনীতি পাল্টে গেলে, পলিটিক্যাল পার্টি পাল্টে গেলে, বসার পার্টি অফিস পাল্টে গেলে, যে লোকগুলোকে পার্টির চাপে গরিব মানুষের কাজ করতে হয় সেই লোকটাই আজকে পার্টির চাপে বনগাঁ রোডে সাঁতার দিচ্ছে। এইটাই নীতি, এইটাই আদর্শ, এইটাই রাজনৈতিক দলের কাজ, এইটাই এইটাই। আর সেই জায়গাতে যখন ঠিকাতে শ্রমিক নিযুক্ত হচ্ছে তখন তাদের গতর, তাদের ভবিষ্যৎকে সুরক্ষা দেবার জন্য আমাদের যা কাজ ছিল, আমাদের যা আইন ছিল, যা স্বাধীনতার আগের থেকে তৈরি হয়েছিল যে আইনগুলো, সেই আইনগুলোকে তুলে দিয়ে দেশের সরকার নাম দিয়েছে শ্রম কোড বিল, এখন আইনে পরিণত হয়েছে। আপনি পাবেন না পিএফ পেনশনের কাগজ, সরকার দায়িত্বই নেবেন না শ্রমিকের, আপনি পারবেন না ইউনিয়ন করতে। আমরা জানি যে আমি যখন একা থাকি তখন সেটা লাঠি হয়, আমি যখন 10 জন একসঙ্গে থাকি তখন অন্যজনের কাছে সেটা বোঝা হয়। তাই তো ইউনিয়নের কনসেপ্ট, তাই তো সমাজ, তাই তো পরিবার, তাই তো আমরা একসাথে থাকি। আর আজকে দেশের বিজেপি পার্টিটা ঠিক করেছে যে তুমি যদি একা থাকো তুমি সেফ থাকবে, আর তুমি যদি ইউনিয়ন করতে যাও তোমাকে জেলে তুলে দেবে। ইউনিয়ন করা বেআইনি ঘোষণা করছে শ্রম কোড বিলে, বলবেন আমাদের রাজ্যের নেতা কমরেড অনাদি শাহ। চলতে পারে না। इस देश का नाम है भारतवर्ष। বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডাকলে দিদিমণির গায়ে চুলকানি হয়, বিছুটি পাতা লেগে যায়, আলকুচি লেগে যায়। আমরা দিনে দিনে বছরে যা ধর্মঘট হয় শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে, সেই ধর্মঘটে আমরা এ রাজ্যে तृणमूल कांग्रेस जो मुखोटा है वो मुखोटा हम लोग खींच कर खोल चुके हैं। গোটাই রাজ্যে দেখে নিয়েছে যে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা কাদের কথা বলে, শ্রমিকের কথা না দেশের সরকারটা আছে বিজেপি পার্টিটা তার কথা বলে। हम लोग आप लोगों से ये विनती करना चाहते हैं, आप लोग बोलिए আমাদের কলকারখানা চালু করার জন্য এই পশ্চিমবঙ্গের সরকারের, এদেশের সরকারের কি পরিকল্পনা আছে? আপনারা বলুন, যারা আজকের এই এসেছেন প্রকল্প কর্মীদের ক্ষেত্রে। আইসিডিএস এর কর্মীদের কাছে দুটো সমাবেশে জিজ্ঞাসা করেছি, একটি আলিপুরদুয়ার, একটি পুরুলিয়া মানবাজারে। দিদি আইসিডিএস এ কাজ করেন? বলেছে হ্যাঁ। বললাম ডিমের জন্য কয় টাকা দিচ্ছে? বললো 6.5 টাকা। বাজারে? বললো 8 টাকা, কোন জেলাতে 9 টাকা। মাঝখানে 1.5 টাকা 2.5 টাকা কে দেবে? বলছে কেউ জানে না। রাজ্যের সরকারকে বলেছেন? বললো সিডিপিও কে বলে বলে হয়রান হয়ে গেছি। এই সমাবেশে আছেন নাকি কোন আইসিডিএস এর কর্মী? মিথ্যা বলছি না তো আমি? আপনারা আমার কথায় অন্যভাবে নেবেন না, আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে যে কথাটা বলবো সেই কথাটা আপনাদের গায়েও লেগে যাবে, কিন্তু আমি বলতে চাই
আর না বললে এদের মুখোশ খোলা যাবে না। ডিম খাওয়াতে হবে, বাজারে ডিম 8 টাকা, কিন্তু সরকার থেকে 6.5 টাকা। কোথা থেকে আনবে আইসিডিএস এর কর্মীরা? হয় নিজের পকেট থেকে নিজের টাকা কড়ি খরচা করে দেবে, আর নইলে দুর্নীতি করে দাও। এ রাজ্যের সরকারটা চাইছে না প্রকল্প কর্মীরা দুর্নীতি করুক, তার মানে দুর্নীতি করলে পাবলিকের মার খাক, আর যদি না করে তাহলে নিজের পকেটের মার খাক। কি উপায় আছে রাজ্যের সরকারের? আমরা বললাম একটা সহজ উপায় আছে, মাঝখানে 1.5 টাকা 2.5 টাকা না দিতে পারলে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একটা মুরগি তো দিতে পারেন, যে আমাদেরকে সস্তায় ডিম দিতে পারে। সেগুলোও বাড়ি, সেটাও দেবে না। কি ভূমিকা আছে বলুন না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আমাদের স্কুলগুলো চালানো? কি ভূমিকা আছে এই পশ্চিমবঙ্গের পাথর খাদানগুলো চালানোর? আরে র্যাম্প শোতে হেঁটে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে শিল্প আছে? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গে সব থেকে বড় এমপ্লয়ার, সব থেকে বড় কর্মসংস্থান, সব থেকে বড় কাজ দেয় তৃণমূল কংগ্রেসের পার্টিটা। লুটের কাজ, দুর্নীতির কাজ, চুরির কাজ, বিয়ার লটারির কাজ, 22,000 মদের দোকান খেয়ে মদ খেয়ে চলতে চলতে এলাকায় গিয়ে নিজেরা খুন ধর্ষণ রাজধানীর কাজ করবে। সেইটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে জিজ্ঞেস করছি, আপনাদের গাঁট আর মাথাগুলো ভালো করে চেক করুন তো। আপনাদের নেতারা আপনাদের কাঁধে আর ঘাড়ে আর মাথায় চেপে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে না তো? তারপরে আপনাদেরকে লাঠি মেরে ফেলে দিচ্ছে না তো? তাহলে যদি আপনারা মনে করেন যে রাজ্যের সরকারটা ঠিক দিকে চলছে, তাহলে 100 দিনের কাজ গরিব মেহনতি মানুষের যে চলার দিকটা, সেই দিকটাও আপনাদের থাকবে। আর हम लोग पूछना चाहते हैं बीजेपी का कर्मियों से, नेता लोग से हम लोगों का कोई भी बातचीत नहीं। क्यों? बीजेपी को नेता ही नहीं, सब तृणमूलेর ধার করা নেতা, সব তৃণমূলের ধার করা নেতা। বিজেপির কোন নেতা আছে না? কোনো নেতা নেই। তৃণমূলকে টাইট দিতে হবে, তাই পশ্চিমবঙ্গের অনেক মানুষ বিজেপির ঝান্ডাটা তারা কাঁধে নিয়েছিলেন, যে না তৃণমূলকে টাইট দিতে হবে, লাল ঝান্ডা দুর্বল হচ্ছে, চলো বিজেপি দেশে আছে, তার জন্য বিজেপিকে একটু শক্তিশালী করি, এই দুর্নীতি থেকে লুট থেকে বাঁচার জন্য বিজেপির আমরা একটু ঝান্ডাটা শক্ত করি। উসি বিজেপিও কা কর্মীও সে हम लोगों का सवाल है। রেড করলো প্রতীক জৈনের বাড়িতে, রেড করলো ইডি, ইডি দিল্লির ইনভেস্টিগেশন অফিসার, আপনারা ঘরে বসলেন, আর দিদিমণি বাইরে থেকে তৃণমূলের রেজিস্ট্রেশনে একটা গাড়ি নিয়ে এলো, আর সেই গাড়িতে রাজ্য সরকারের পুলিশকে চাপালো, ভেতরে ঢুকলো, আর ল্যাপটপ নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে, আর একটা সবুজ ফাইল নিয়ে বেরিয়ে গটগট করে চলে গেল। ভাই বিজেপির কর্মী বন্ধুদের, তোমাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, একবার দিল্লির নেতাদেরকে জিজ্ঞেস করো কিসের এত আঠালো পিরিত ভাই, যে ইডি রেড চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে যায় আর বেরিয়েও চলে যায়, আর তোমরা তার টিকিটই ধরতে পারো না। এরপরেও তোমরা বিশ্বাস করতে পারো যে বিজেপির পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে লড়বে? এরপরেও তোমরা এটা মন থেকে মানতে পারো ভাই যে তৃণমূলের পার্টিটাকে সাইড দেবে বিজেপি? এরপরেও তোমরা মনে করতে পারো ভাই যে কেন পার্থদের বেল হয়ে যায়, কেন অনুব্রত জ্যোতিপ্রিয়রা বেলে বাইরে ঘোরাঘুরি করে? সওয়াল আপ লোগোं के पास। দুর্নীতির শেকড় মাটির অনেক নিচে চলে গেছে। এই দুর্নীতির শিকড় পশ্চিমবঙ্গে 34 বছর লাল ঝান্ডার পার্টি নামতে দেয়নি। ভুল ছিল, ছোটখাটো যা ছিল, মানুষ নিজেদের কষ্টি পাথরে আজ প্রতিটা দিন লাল ঝান্ডাকে নিজেদের চোখের সামনে দেখছে। তাই তৃণমূলের নিচের তলার কর্মী, বিজেপির নিচের তলার কর্মীদেরকে বলছি, রাজ্য না বাঁচলে কেউ বাঁচবে না। আর রাজ্যকে বাঁচাতে গেলে এই কর্পোরেটের সরকারকে, এই গুন্ডা রাজের সরকারকে, এই দুর্নীতি রাজের সরকারকে শেকড় সমেত তুলে ফেলতে হবে। আর শেকড় সমেত এই সরকারটাকে যদি কেউ তুলে ফেলতে পারে, তা হলো মজদুর, তা হলো মজদুররা, তা হলো শ্রমিকরা, তা হলো যারা গায়ে গতরে খাটে, তারা যারা নিজেদের ঘাম দিয়ে নিজেদের পরিবার প্রতিপালন করে তারা। আর তাদেরকেই আমরা সংগঠিত করতে নেমেছি। আমাদের শ্রমিক আন্দোলনের সম্মেলনগুলোতে নেতা নির্বাচিত হবে, কমিটি নির্বাচিত হবে। ভবিষ্যতের রাজনীতিতে শ্রমিকরা নিজেদের হকের কথা, ধকের কথা নিজেরা নিজেদের মাটিতে দাঁড়িয়ে বলবে। তাই যারা বদর খাটায় তাদেরকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে কমরেড রণদীপ সাহুর কাছে আগামী দিনের পথ চলা শোনার আবেদন করে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হোক।